জি দাদি, মৃদু হেসে সানানের বদন পারে চেয়ে শেহের বলল, আপনি ফ্রেশ হয়ে নিন সানান ভাইয়া, আমি খাবার রেডি করে দিচ্ছি। ফ্রেশ হব? কিন্তু তুই তো গতবারের মতো নেই। বেশ শুদ্ধ কথাও শিখে গেছি সেবার। শিখব না, এখন তো একটু বড় হয়েছি। তাছাড়া আপনাদের মতো যারা শুদ্ধ বলে তাদের সাথে আমি নিজেও শুদ্ধ কথাই বলি। আবার কেউ মধুর কথা বললেও আমিও তার সাথে মধুর কথাই বলি। মধুর কথা বলিস মানে? কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি? চোখ রাঙিয়ে প্রশ্ন করল সানান। বেচারা শেহরে নিজে সাপাই গাইতে গিয়ে একটু বেশি বলে ফেলেছে। এমন প্রশ্নে যে সম্মুখীন হবে বুঝতে পারেনি। এবার শুকনো ঢোক গিলে জবাব দিল, না মানে না মানে। বোঝাতে চেয়েছি সবার কথা। যারা ভালো করে কথা বলে তাদের ব্যাপারটা আপনি রোমান্টিক লাইনে নিয়ে গিয়েছেন কেন? এই শেহরের অ্যাফেয়ার জড়াবে এমন ছেলে তো এলাকায় নেই। কাজ ছাকিয়ে চাস্তো ভাইকে জবাব দিল শেহের। এতপর আলতো পায়ে ফিরে গেছে কিচেনে। দাদি আর সানান আবারও মগ্ন আলাপে। বৃদ্ধা কৌতূহল ভঙ্গিতে প্রশ্ন করল, তোরা যমজ দুই ভাই বিয়ার পাত্রী দেখতে যাবি কবে? শীঘ্রই যাব দাদি। আচানক যেন মনে হলো মেহেন্দিসার উচ্ছ্বাসিত বদনখানি, হাহাকারও জলালো কণ্ঠে। বুক ফাটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আমার শেহের ডারে যদি একটা ভালো পাত্রের বিয়া দিতে পারতাম। কত বড় পুলিশ অফিসারের মাইয়া আজকে এটিম হইয়া মানুষের দৌড়ানির ওপর আছে। এসব কি বলছো দাদি? কে দৌড়ায় শেহেরকে? কে আর দৌড়াবো? আপন মানুষে হুমকি ধমকি দেয়। আজকেও তো বরফুপি প্রস্তাব নিয়ে আসছে রূপমের জন্যই। ঠিক আছে, রূপম আমার নাতি, কিন্তু মেয়ের পাণ্ডুলের ছেলের সাথে আমার নাতনি শেহেরের বিয়ে দিব না। রূপম ভাইয়া তো বয়সে অনেক বড়, 31 বছর বয়স ওনার। পিচ্ছি শেহেরের পিছু যে কেন লেগে আছে? তগো মতোই যদি 27-28 বছর বয়স হইতো, এমনি ভালো একটা চাকরি করত, তাহলে আমি ঠিকই নাতিটারে বিয়া দিতাম। কিন্তু ওর মতো গুন্ডা বদমাইশ সাথে এটিম নাতিটারে বিয়া দিয়ে সাগরে ভাসাইতে চাই না। ঠিক আছে দাদি, আমার শরীরটা বেশ খারাপ, একটু ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নেই। এখনই রেস্ট নিতে হবে। ক্লান্ত শরীরে পরিশ্রান্ত কদমে সানান বের হয়ে গেল দাদির কক্ষ থেকে। ফ্রেশ হতে হবে এখনই। নিজ কক্ষে গিয়ে তাওয়ালা আর পোশাক নিয়েছে ছেলেটি। এতবার দূরত্ব পায়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আজ ডিনারের পর কিছু খাবার অবশিষ্ট ছিল, সেগুলি গরম করে শেহরে পরিবেশন করছেন ধীরে ধীরে। ভোজনে বৈচিত্র্য আনতে সাথে একটা ডিমও ভেজে নিয়েছে। ডিপ ফ্রিজে কাঁচা মাছ, মাংস সবই আছে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। শাওয়ানও বেশ ক্ষুধার্ত। ঝটপট খাবার পরিবেশন করতে হবে। বিলাসী কিছু রন্ধনে অবকাশ নেই এই মুহূর্তে। যা আছে সেই টেবিলে পরিবেশন করে শেহরে বসে আছে চুপটি করে। সানানো ফ্রেশ হয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে। ধীর কদমে এসে ছেলেটি বসলো ডাইনিং টেবিলে। একবার ফিরেও তাকায়নি সুন্দরী স্বরূপা শেহরের বদনে। নিজের হাতে প্লেটের খাবার তুলে নিয়ে ভোজন বিলাসে মগ্ন ছেলেটি। শেহর ভীরু ভীরু কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিন্তু এখনও বলেননি শাওন ভাইয়া আর শামস ভাইয়ার কথাও। আপনার ভাইয়ারা আজ আসেনি কেন বাড়িতে? দাদিকে বলেছি, শুনে নিস। ঠিক আছে, কিন্তু ওনারা দুজন কি কালকেই আসবে? আপনারা তো বিয়ে করতে দেশে এসেছেন। যমজ দুই ভাই কি যমজ মেয়ে পছন্দ করেছেন বিয়ের জন্য? জানি না। হায় হায়, বিয়ে করতে দেশে এসেছেন, বিয়ের পাত্রী সম্পর্কে জানেন না? না। পাত্রী দেখতে যাবেন কবে? শীঘ্রই। পাত্রী দেখতে কেমন? আমার চেয়ে সুন্দর? জানি না। বুঝছি, আমার চেয়ে আর সুন্দর না। তা ক মাসে ছুটি নিয়ে এসেছেন? 1.5 মাস। তাহলে বিয়ে করেই যাবেন এবার? চুপ, একদম চুপ। সেই কখন থেকে বকবক করেই যাচ্ছিস। পটপট না করে এখান থেকে যা তো। ছড়া চাউনি নিয়ে বাজখাই কণ্ঠে ধমক দিল সানান। সারাদিন ওদের জন্য খেটে শেষ পর্যন্ত এত বড় একটা ধমক? এই হচ্ছে বিলেতি উপহার। প্রচণ্ড রাগ আর ক্ষোভ জমল শেহরের মনে। মায়াবী বদনটিকে মেঘ মলিন
করে বলল, যাচ্ছি, তবে কোনো কিছুর জন্য আমাকে যেন আর প্রয়োজন না পড়ে, তাহলে কিন্তু আপনার ধমক সহ আপনাকে একদম লন্ডনে পাঠিয়ে দেব। সানান চোখ রাঙিয়ে তাকিয়ে রইল শেহেরের পানে। জবাব দিলে কি হবে, মনে মনে ভয় পেয়েছে শেহের। তৎক্ষণাৎ প্রস্থান করল ডাইনিং রুম থেকে। চুপটি করে গিয়ে বসেছে দাদির ঘরে। মনে মনে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করেছে সানানের। ভাগ্যে যে একটা খারাপ বউ জুটবে, সেই অভিশাপ দিতেও ভুল করল না। আহার শেষ করে সানান এসেছে দাদির কক্ষে। চেহারায় সীমাহীন ক্লান্তি ছাপ জেগে রয়েছে। শীতল কণ্ঠে অনুরোধের সুরে দাদিকে বলল, দাদি, আমার খুব জ্বর, একটা ওষুধ দাও তো। ভাই, আমি তো বিছানা সজ্জা, ওষুধ বিশুদের কোনো খবরই জানি না। শেহেরের কাছে যা, ওই জানে সব কিছু। দাদির কথা শুনে সানান তাকালো শেহেরের পানে। আদেশের সুরে বলল, একটা জ্বরের ওষুধ দে তো শেহের। বাসার জ্বরের ওষুধ নাই? কি অবস্থা, বাসায় একটা জ্বরের ওষুধ পর্যন্ত থাকে? ধমকের সুরে শেহেরও পাল্টা জবাব দিয়েছে অভিমানী কণ্ঠে, আমাদের বাসার কথা বাদ দিন তো, আপনি তো ডাক্তার মানুষ, জ্বরের ওষুধটাও সাথে রাখতে পারেন না? খালি পারেন বড় বড় ধমক দিতে। চুপ কর বেয়াদব, আমি তো জ্বরের ওষুধ সাথে নিয়ে এসেছিলাম। যে লাগেজ বদলে গেছে, ওই লাগেজেই ছিল ওষুধ। ও। জ্বরের কথা শুনে দাদি বেশ চিন্তিত। হতাশ কণ্ঠে সানানকে বলো, ওষুধ তো নাই, কী করবি এখন? কী যে করি এখন, শরীরটাও ভীষণ খারাপ লাগছে। দুশ্চিন্তার ভারে ভারাক্রান্ত দাদি এদিকে সানান অপেক্ষা করেনি আর দ্রুত প্রস্থান করেছেন দাদির কক্ষে থেকে। শেহেরে ফিরে এসেছেন ডাইনিং টেবিল গুছাতে। টেবিলের কাছে এসেই চমক অবাক। সানানকে যেমন খাবার পরিবেশন করেছে, প্রায় তেমনটাই রয়েছে। জ্বরের ঘোরে সামান্য আহার করেছেন ডাক্তার সাহেব। এসব বুঝতে চায় না চঞ্চলা শেহের। মনে মনে গালি দিচ্ছে সানানকে, কত কষ্ট করে খাবার রেডি করে দিলাম, খেলেও না ঠিক মতো। খাবে কী করে, খালি ভাব আর ভাব। জ্বর হচ্ছে একটা অজুহাত, নিছক বাহানা। কোন মেয়ে যে বিয়ে করবে এই ডাক্তারকে? যা চড়া মেজাজ, ধমক খেয়েই তো বইয়ের পেট ভরে যাবে। টেবিলের এলোমেলো জিনিসগুলো দ্রুত হাতে গুছিয়ে রেখে শেহের আবার চলে এলো দাদির কক্ষে। কাজ যেন আজ শেষ হচ্ছে না। মাত্রই দাদিকে ঘুমের ওষুধ রাতের সব ওষুধ দিল। এখনও মশারি টানিয়ে দেওয়া বাকি। ক্লান্ত শরীর মশারি হাতে নিতেই দাদি বললেন, আজকে মশা কম, মশারি টানাতে হবে না, তুই শুয়া থাক এখন। শেহের যেন একটু খুশি হলো। ব্যক্তিগত কাজগুলো সেরে এবার নিশ্চিন্তে শুয়ে পড়লেই হয়, কিন্তু এখনই শুতে চায় না মেয়েটি। চুপি চুপি মগ্ন হলো মুঠোফোনে ইউটিউবে ঢুকে এটা সেটা দেখতে। এরই মাঝে সানানের আবার আগমন ঘটেছে এই কক্ষে। জ্বরের ঘরে ডাক্তারের বরফ শুভ্র বদন যেন আজ কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করেছে। এসব বাদামি লেন্সধারী আঁখি যুগল ছলছলে। ক্লান্তি আর অসুস্থতা যেন বন্ধুত্ব করেছে সুযোগ বুঝে। এই মফস্বলে শীত এখনও জেগে রয়েছে। শীত এড়াতে হুডি তোলা শৈত্যী পোশাক পরিহিত সানান এখানে এসে বিরক্ত ভরা স্বরে বলল, বাদ দে তো। মোবাইলে মগ্ন শেহের কোনো কিছুই জিজ্ঞেস না করে এক দৌড়ে চলে গেল কিচেনে। হন্তদন্ত হয়ে প্লেট ভর্তি ভাত তরকারি এনে সামনে ধরে বলল, এই নিন সানান ভাইয়া, আপনি তো শুধু ভাত চেয়েছেন, আমি একদম ভাত তরকারি সব নিয়ে এসেছি। মানে আমি কখন ভাত চেয়েছি তোর কাছে? ভীষণ বিস্ময় সানানের কণ্ঠে। আপনি না বলেন ভাত দেব, আমি তোকে কিছু বলেছি নাকি? তাহলে কাকে বলেছেন? শাওনকে বলেছি বাদ দে। হুডি পরে কানে হেডফোন দিয়ে শাওনের সাথে কথা বলছিলাম, আর তুই প্লেট ভর্তি করে ভাত নিয়ে চলে এসেছিস। ও সরি, আপনি তো ভাত একদম কম খেয়েছেন, তাই ভাবলাম হয়তো আবারও খেতে চাচ্ছেন। পাশ থেকে মেহেরনেসা খেয়াল করলেন ব্যাপারটি। শেরকে ধমক দিয়ে বলেন, ব্যাক্কেল, আমার নাতি হইছে বিলাতি ডাক্তার, কত কিছু জানে। আমার নাতি কি দেশি ড্রাম যে খালি খাইতেই থাকবো? বুঝলাম তোমার নাতি ড্রাম না, কিন্তু উনি যে একটা পাইপ, একদম কম গিলে। এটা তো আমি জানতামই না।
উনি দেখতো কিন্তু পাইপের মতোই লম্বা। কথা শেষে শেহের আর দেরি করল না, মৃদু হেসে ভাতের প্লেট নিয়ে দৌড়ে চলে গেছে গন্তব্য বাড়ির শেষ প্রান্তে থাকা কিচেনটিতে। সানানকে পাইপের সাথে তুলনা করার মনে মনে হাসছে ছেলেটি। সে এখনও দুষ্টুই আছে আগের মতো, ছোটবেলায় যা দুষ্টুমি করত, তবে মনটা সবসময় সহজ সরল ছিল। ভাবনা ছেড়ে সানান তাকালো দাদির পানে, চিন্তিত কণ্ঠে বলল, সোনা দাদি, আমি আবার জ্বরের ঘরে পোলাপ বকতে থাকি। রাত্রের পোলাপ বকতে শুনলে তুমি একটু আমার নাম ধরে ডাক দিও তো এখান থেকে। ভাই কী করছে এইসব? আমি নিজেও তো ঘুমের ওষুধ খাইয়া ফেলছি, রাত্রে তো হুঁশও থাকবো না আমার। তাহলে আর কি করার আছে? জ্বর কমাইয়া তারপরে ঘুমানো উচিত তোর। ওষুধ না খেলে জ্বর কমবে কিভাবে? আমি চাই, ঘুমাতে চাই এখন। হতাশ নিয়েই সানান ফিরে গেছে নিজ কক্ষে। নয়ন দুয়ারে নিত নামার প্রহরও এসেছে, আর বিলম্ব কিসের? ঘুম ঘুম নয়নে ঘুম পড়ির ডাকে সাড়া দিতে মগ্ন সে। এদিকে সেই প্লেট ভর্তি খাবার রেখে শেহের এসে দাঁড়িয়েছে দাদি শিওরের পাশে। দূরসহ দুশ্চিন্তায় দোনাচলে তন্দা হারিয়েছিলেন দাদি। নাতনিকে দেখেই অনুরোধের সুরে বলেন সে, সানানের মাথা একটু জলপট্টি দিয়া দে না, খুব জ্বর ওর। কত দূর থেকে জার্নি করে আসছে, জ্বর নিয়ে ঘুমাইব কেমনে? সহসাই গর্জে উঠল সেহের, রেগে মেগে বলল, দেখো দাদি, সানান ভাইয়া একটা পুরুষ লোক, তুমি কেমনে আমারে যাইতে কও ওনার কাছে? তাহলে কি কমু এখন? কাতর কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন মেহরুন্নেসা। শেহেরের কণ্ঠ তেজ, আবারও অস্বীকৃতি জানালো দাদিকে। তুমি কি করবা না করবা সেটা কি আমি জানি? আমারই এই ধরনের কোনো দায়িত্ব দিও না তো। আরে যা তো, কিছুক্ষণ জলপট্টি দিয়া তারপর চলে আসবি। জ্বর না কমলে রাত্রে আরও অসুস্থ হইয়া পড়তে পারে, তখন কি করবি? মুরুক্কিয়া সত্যি যদি মহিরা যায়, ভারী কণ্ঠে বললেন মেহরুন্নেসা। দাদির কথা শুনে আচানক দুশ্চিন্তার ভাঁজ এসেছে শেহেরের ললাটে। মেয়েটি ভাবল অনেক দূর থেকে জার্নি করে এসেছে সানান ভাইয়া, আসলেই যদি কোনো বিপদ হয়ে যায়। এমনটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু আওয়াজে জবাব দিল, ঠিক আছে দাদি, আমি যাইয়া দেখতাছি। দেখবি কি নিজের হাতে একটু জলপট্টি দিয়ে আসবি। এত প্যারা দিও না তো, আগে দেখি। এত মেজাজ দেখাস কেন? আসলে কি মোবাইলের নেশা ধরছে তোরে? কোন সময় একটু মডেলিং ফডেলিং দেখতে পারবি? খালি ওই ধান্দা, চোখের সামনে একটা অসুস্থ মানুষ দেখতাছোস, তারপর একটু মায়া লাগে না? সবই আমায় বুঝাই দেওয়া লাগে। মোবাইলটা তোর মাথাডারে এমন খাওন খাইছে। শেহের আর কথা না বাড়িয়ে চলে এসেছে বেসিনের দিকে। কথা বাড়িয়ে কি লাভ হবে? জানেই তো দাদি সব দোষ মোবাইলটাকেই দেবে। জলপট্টি দেবার জন্য একটি পাত্রে পানি আর একটি সুতি কাপড় নিয়েছে শেহের। ধীর পায়ে চুটি করে এগিয়ে গেল সানানের কক্ষের নিকটে। কক্ষদ্বার আংশিক উন্মুক্ত, শয্যাশায়ী সানান পাশ ফিরে শুয়ে আছে। জ্বরের ঘোরে কপালে হাত দিয়ে চুপি চুপি ঘুমপড়িকে ডাকছে। দরজার পাল্লাটা পুরোপুরি সরিয়ে ভেতরে উকি দিল শেহের। মেয়েটির বদনে ভয়ের ছাপ স্পষ্ট। ভীত কণ্ঠে সানানকে ডেকে মিনমিনিয়ে বলল, দাদি জলপট্টি দিতে বলেছে আপনার মাথায়। দরকার নেই তোর এত কষ্ট করার, দায়সারা জবাব সানানের। জলপট্টি না দিয়ে গেলে দাদি আমায় বকবে। বকুক গিয়ে, ধাও। মুখের সুরে দায়সারাভাবে জবাব দিল সানান। এই, আপনি এত ধমক দিচ্ছেন কেন? কি পেয়েছেন আমাকে? কে আর পাবো? বেয়াক্কেলের হাড্ডি। যা, চলে যা এখান থেকে। আমায় ঘুমাতে দে। আর তুই নিজেও গিয়ে ঘুমিয়ে পড়। দুঃখভরা কণ্ঠে শেহের জবাব দিল, গিয়ে কি করব? দাদি কি আমায় ঘুমাতে দেবে? সারা রাত শুধু বকতেই থাকবে। শেহেরের কথা শুনে আচানক যেন ভাবনার ঘোরে বিলীন হলো সানান। শরীরটাও বড্ড খারাপ, ঘুমও আসছে না জ্বরের ঘরে। জ্বর নামিয়েই ঘুমানো উচিত, তাহলে আর রাতে কাউকে ডাকতেও হবে না। এসব ভেবে সহজ সম্মতি দিল সানান। আয়, ভেতরে আয়। ভেতরে এসে চেয়ার টেনে সানানের শিয়রের পাশে বসেছে শেহের। কেন যেন আজ খুব ভয় করছে। তবুও পেলব হাতে জলে সিক্ত করল সুতির কাপড়টিকে। তারপরে জল নিংড়ে নিয়েছে দ্রুত। ভীরু ভীরু হৃদয় নিয়ে চাচাতো ভাইয়ের কপালের পট্টি দেবার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে মেয়েটি। এরই মাঝে সানান গম্ভীর কণ্ঠে বলল, আজ আমার সেবা করতে চলে এসেছিস?
ভালো। কিন্তু দাদি যদি তোকে অন্য কোনো পুরুষের সেবা করতে পাঠায়, ভুল করেও যাস না যেন। বোঝসই তো, বর্তমানে কাউকেই বিশ্বাস করা যায় না। তাছাড়া তুই দেখতেও বেশ সুন্দর। মানুষ তো এমনিতেই তোর পিছু লেগে থাকে। সমস্যা নেই, দাদি কখনো কারোর সেবা করতে পাঠায় না আমায়। আপনাদেরকে অনেক ভালোবাসে তো, তাই আজ বিশ্বাস করে পাঠালো। ও, দাদি পাঠালেও আমার নিজের কিছু দরকারি কথা আছে আপনার সাথে। কাল তো চাচি আর সামিরা বাড়ি এসে পড়বে। তারপর যদি আর কথাগুলো বলতে না পারি, তাই ভাবলাম মাথায় পট্টি দিতে দিতেই বলে ফেলবো সব। বল, কি বলতে চাস? রূপম ভাইয়ার কথা। উনি অনেক ডিস্টার্ব করে আমায়। আজও বিশাল মুখি দিয়ে গেছে। আপনি একটু ওনাকে শাসিয়ে দিয়েন তো। আপনাদের 3 ভাইকে ভয় পাবে। ঠিক আছে, আমি হুঁশিয়ার করে দেব রূপম ভাইয়াকে। কোমল হাতে নীরবে জলপট্টি দিয়ে যাচ্ছে সেহের। হঠাৎ নিজের নাক টেনে বাতাসে ঘ্রাণ শুকলো সানান। তারপর কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা সেহের, আমার এই রুমে এমন পেইন্টের গন্ধ কেন রে? 2 দিন আগেই দেয়ালে রং করেছে। মনে হয় কম দামি রং, তাই এমন বিশ্রী গন্ধ। রুমের জানালা খুলে দে তো, গন্ধটা চলে যাবে। তাহলে তো ঠান্ডা আসবে। আসুক ঠান্ডা, রঙের বিশ্রী গন্ধ না থাকলেই চলবে আমার। সেহের উঠে গিয়ে বাতায়ন উন্মুক্ত করে দিয়েছে। ফিরে এসে আবারও চুটি করে বসল সানানের শিয়ারের পাশে। কয়েকবার জলপট্টি দিতেই খোলা জানালা বেয়ে আসা হিম বাতাসে কাঁপুনি ধরে গেছে মেয়েটির। দাপুটে শীতের তীরতায় হাত পা শীতল হয়ে যাচ্ছে। শীতে কাবু হয়ে চাচাতো ভাইকে মিনমিনিয়ে বলল, সানান ভাইয়া, জানালা তো খোলা রাখতে বলেছেন। আমার পায়ে কিন্তু খুব শীত লাগছে। তুই এক কাজ কর, চেয়ার ছেড়ে বিছানার উপরে উঠে বসো। পায়ের উপরে একটা বালিশটা দিয়ে রাখবি, তাহলে ঠান্ডাটা কম লাগবে। ওকে, ভুল করেও আবার আমার কম্বলে পা ঢুকিয়ে দিস না। অন্যের কম্বলে পা ঢুকিয়ে দেবার মতো মূর্খ আমি না। আর কম্বলটা মনে হয় আপনি লন্ডন থেকে নিয়ে এসেছেন। শুনে রাখুন, এটা কিন্তু আমারই কম্বল। আপনাকে যত্ন সহকারে ঘুমাতে দিয়েছি আমার ইনট্যাক্ট কম্বলে। এত ভাব নিয়েন না। সানান চুপ হয়ে গেছে সেহেরের জবাব শুনে। মনে মনে বলছে, কথাবার্তা এখনো আগের মতোই আছে সেহেরের। মনে মনে হাসলেও মুখে কিছু বলল না সানান। এদিকে হিমশীতল হাওয়া এড়াতে সেহের উঠে বসেছে বিছানায়। সাবধানী হাতে পানির পাত্রটিকেও নিয়ে বিছানাতেই রাখল। ধীরে ধীরে সানানের মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে। কখনো কোনো পুরুষের এতটা কাছে আসেনি মেয়েটি। কিছু ভয়, কিছু সংশয় আর কিছু লাজ ঘুরছে নয়ন বদনে। আজ হৃদয় দ্বিধান্বিত, কিঞ্চিত হিমশীতল। বাতায়ন বেয়ে আসা হিম বাতাসের শরীরটিও হিমশীতল হচ্ছে ধীরে ধীরে। সানান যে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সে হুঁশ নেই। বেচারি সেহের ভাবছে আরো কয়েকবার জলপট্টি দিয়েই চুপি চুপি ফিরে যাব দাদির কক্ষে। এতক্ষণে দাদি হয়তো গভীর নিদমগ্ন। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে এ কক্ষ থেকেও। ডট 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 ডট। সময়ের সীমাহীন ছন্দে মধ্যরাত পেরিয়ে শেষ রাতের আগমন ঘটেছে। নীরব, নিস্তব্ধ রাত শীঘ্রই চুপি চুপি গিয়ে উষায় হারাবে। কুয়াশা আর অমানিসার কুহুকি খেলাও সাঙ্গ হবে চুপিসারেই। সব খেলা সাঙ্গ হলেও সেহেরের জীবনে শুরু হয়েছে নতুন খেলা। ক্লান্ত, পরিশ্রান্ত মেয়েটি মাথায় পট্টি দিতে গিয়ে আচানক ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। এই ঘুম যেন এক সর্বনাশা ঘুম। চাচাতো ভাইয়ের শয্যায় তারই পাশে ঘুমন্ত এখনো সেহের। এহেন অনাকাঙ্ক্ষিত ভুল হলো নিজেরই অজান্তে, সম্পূর্ণ অলক্ষ্যে। এরই মাঝে সেহেরদের পুরকুটির ওই পাড়ের মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন হুজুর দাদাভাই। তাবলিগ জামায়াতে আসা মেহেরুন্নেছার ভাইটি তাহাজ্জুদ সালাতের জন্য উজু করতে যাচ্ছিলেন। সাথে রয়েছে আরও কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি। ইলেকট্রিক লাইটের ঝকঝকে আলোয় হুজুর দাদার দৃষ্টি ছড়িয়ে পড়েছে পুকুরের এই পারে, বোন মেহেরুন্নেছার বাড়িতে। সবকিছু দিবালোকের মতো পরিষ্কার। আচানক নয়নগোচর হলো বাড়ির আঙ্গিনায় 2 জন চোরের উপস্থিতি। আপন বোনের বাড়িতে চোর এসেছে, সহজে কি ক্ষতি হতে দেয়া যায়? হুজুরও ক্ষতি হতে দিতে চাননি। চোর তাড়াতে মুসল্লিদের নিয়ে হুজুর দাদা চলে এসেছেন এ বাড়িতে। এদিকে খোলা বাতায়নে এসে পর্দা সরিয়ে চোর উকি দিয়েছে সানান সেহেরের কক্ষে। ওদেরকে একই বিছানায় দেখে চরম অবাক চোরেরা। আর একটু ভালো করে দেখছিল স্থির নয়নে। কিন্তু হুজুর দাদাসহ কয়েকজন মুসল্লির আগমনে চোর দুটো চুপি চুপি পালিয়েছে বাড়ি ছেড়ে। কিছুক্ষণ চোর তাড়া করল মুসল্লিগণ, কিন্তু নাগাল পেল না ওদের। সবাই এখনো দাঁড়িয়ে বাড়ির আঙ্গিনায়। হুজুর ভাবছে চোরেরা কি দেখল খোলা জানালা দিয়ে। সন্ধ্যায় তো কেউ ছিল না বাড়িটির এ কক্ষে।
কিঞ্চিত সন্দিহান হলেন হুজুর। মুসল্লিদের নিয়ে এসে নিজেও উকি দিলেন সে খোলা বাতায়নে। কিন্তু একই বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাচ্ছেন হুজুর। আনমেরির সানান শেহের শুয়ে আছে একই বিছানায়, একদম কাছাকাছি। এ কি করে সম্ভব? মুসল্লিদের ভাবনায় এসেছে নারী পুরুষের অনৈতিক সম্পর্কের বিষয়টি। মেহেরুন্নেছার হুজুর ভাই ব্যাপারটি নিয়ে আলাপে মগ্ন হয়ে গেলেন সঙ্গীদের সাথে। কিছুক্ষণের আলাপচারিতায় সিদ্ধান্ত হয়েছে ওরা দুজন পরে ব্যাপারটি অস্বীকার করতে পারে। হাতে নাতে ধরে আজই বিয়ে দিয়ে দিতে হবে দুটোকে। এসব তো প্রশ্রয় দেয়া চলবে না সমাজে। তাছাড়া সুন্দরী এতিম মেয়েটিকে সানান ব্যবহার করতেও পারে সবার অলক্ষ্যে। এমন অন্যায় তো মেনে নেওয়া যাবে না কোনো কিছুতেই। এইসব ভাবনা ভেবে তারা আর বিলম্ব করতে চাননি। ওদের ঘুম ভাঙাতে জোরে জোরে আঘাত করে যাচ্ছেন খোলা জানালায়। ঘাতের বিকট শব্দে প্রথমে ঘুম ভেঙে নিচে সানানের। বেচারা তড়াক করে লাফিয়ে উঠে বসল সজ্জায়। নিজের পাশেই শায়িত শেহেরকে দেখে ভীষণ বিস্মিত ছেলেটি। এ যেন এক সাক্ষাৎ দুঃস্বপ্ন। আর জানালায় দাঁড়ানো হুজুর দাদাকে দেখে ডাহ সাহেবের তো মূর্ছা যাবার মতো অবস্থা। এরই মাঝে শেহেরও উঠে বসেছে বিছানায়। হাতে চোখ মুখ ঘষে ঘুম জড়ানো উদাস নয়নে তাকালো সম্মুখে। চাচাতো ভাই তো স্থির নয়নে চেয়ে আছে ওরই মুখপানে। অন্যছড়া সে চাহনি। এসবের মাঝেই শব্দ এলো বাতায়ন হয়ে। নয়ন ঘুরিয়ে সেথায় থাকা হুজুর দাদাকে দেখে রীতিমতো ভয় কাঁপছে মেয়েটি। কম্পিত কপল দুটো বেয়ে সহসাই নামছে আঁখি জল। বিন্দু বিন্দু ঘাম জমছে মসৃণ ললাটে। কি নিদারুণ নিয়তি মেয়েটির। এ অশুভ রজনী যেন এসেছে তাকে ভেঙেচুরে এলোমেলো করে দিতে। আজ নীল বেদনায় বিদীর্ণ হচ্ছে বুক, বিবর্ণ হচ্ছে হৃদয়জ স্বপ্নের রঙগুলো। কনক লঙ্কের কালিমা এসেছে ফুলের মতো মেয়েটিকে কলুষিত করে দিতে।